আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। দি এক্সোরসিস্ট আমেরিকান লেখক উইলিয়াম পিটার ব্লাটি রচিত এবং হার্পার অ্যান্ড রো দ্বারা প্রকাশিত 1971 সালের একটি হরর উপন্যাস। বইটিতে 11 বছর বয়সী রেগান ম্যাকনিল, একজন বিখ্যাত অভিনেত্রীর কন্যা এবং দুজন পুরোহিতের দানবীয় শক্তির অধিকারী এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে অসম যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে। এই গল্পটি মূলত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, যে ঘটনাটি ব্লাটি 1949 সালে জর্জ টাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় শুনেছিলেন। পরবর্তীতে 1973 সালে এই উপন্যাসটির উপর নির্ভর করে তৈরি হয়েছিল পৃথিবী বিখ্যাত এবং সব থেকে ভয়ঙ্কর ভৌতিক মুভিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুভি দ্য এক্সোরসিস্ট। স্টোরি লেনে আমাদের এবারের আয়োজন দ্য এক্সোরসিস্ট উপন্যাসটি। আশা করি আপনাদের আমাদের এবারের আয়োজনটি ভালো লাগবে। যারা আমাদের আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। শুরু করছি দ্য এক্সোরসিস্ট পার্ট 3। তার কবর হলো একটা ঘিঞ্জি গোরস্থানে। সারাটা জীবনই তিনি নিঃসঙ্গ কাটিয়েছেন। মরণের পর তিনি অনেক সঙ্গী সাথী পেলেন। সারি সারি কবর চারদিকে। ফাদার ডেমিয়েন আচ্ছন্ন হয়ে আছেন গভীর বিষাদে। সান্ত্বনা জানাতে তার বৃদ্ধ চাচা মৃদুস্বরে বললেন, তোমার মা এখন সুখে আছে ডেমিয়েন। কবরে শুয়ে থাকার চেয়ে সুখ আর কিছুতেই নেই। ফাদার ডেমিয়েন কিছু বললেন না, ছোট্ট নিঃশ্বাস ফেললেন। হ্যাঁ, মা হয়তো সুখেই আছে। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি সুখ দাও এই নিঃসঙ্গ বৃদ্ধাকে। ইহজগতের সমগ্র দুঃখ ও বেদনার ঊর্ধ্বে যে প্রগাঢ় সুখ, সেই সুখ করুণাধারার মতো নেমে আসুক। দয়া করো প্রভু, দয়া করো। ফাদার ডেমিয়েন যখন জর্জ টাউনে ফিরে এলেন তখন দুপুর। সারাদিন অভুক্ত এক গ্লাস পানিও মুখে দেননি। সন্ধ্যাবেলা অনেকেই এসে সমবেদনার কথা বলল। তিনি শুনলেন চুপ করে। শান্ত ভঙ্গিতে সবাইকে ধন্যবাদ জানালেন। ঘুমুতে গেলেন অনেক রাতে। ঘুম ঠিক এলো না। এক ধরনের অবশ আচ্ছন্নতার মধ্যে বিচিত্র স্বপ্ন দেখলেন, যেন তিনি ম্যানহাটনের এক বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিচে রাস্তায় অসংখ্য লোকজন যাওয়া আসা করছে। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝে উঠতে পারছে না, দিশেহারা ভঙ্গি। হঠাৎ বৃদ্ধা ডেমিয়েন ডেমিয়েন করে ডাকতে শুরু করলো, যেন সে কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে। বৃদ্ধা হঠাৎ ছুটতে শুরু করলো। আধো ঘুমের মধ্যেই ফাদার ডেমিয়েন মা মা করে ডাকতে লাগলেন। ঘুম ভেঙে গেলেন। চোখের পানিতে বালিশ ভিজে গেছে। তিনি বাকি রাত জেগে কাটিয়ে দিলেন। পরদিন সারা সকাল ঘর থেকে বেরোলেন না, যেন তার কিছুই করার নেই, কোথাও যাওয়ার নেই। দুপুরে লাঞ্চ খেতে গিয়েও গলা দিয়ে কিছু নামাতে পারলেন না। সব কিছুই কেমন যেন বিষাদ। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে সারা দিন চুপচাপ বসে থাকলেন। সন্ধ্যার দিকে হলি ট্রিনিটির প্রধান যাজক এলেন ফাদার ডেমিয়েনকে সমবেদনা জানাতে। ভদ্রলোক অত্যন্ত বৃদ্ধ, কিন্তু গলার স্বর যুবকের মতো। তোমার মায়ের জন্যে আমি আজ বিশেষ প্রার্থনা করেছি ডেমিয়েন। ধন্যবাদ ফাদার, আপনার অসীম করুণা।
কত বছর হয়েছিল তোমার মায়ের? 70। বেশ বয়স হয়েছিল তাহলে, একটা সমৃদ্ধ জীবন কাটিয়ে গেছেন। ফাদার ডেমিয়েন কিছুই বললেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। বৃদ্ধ যাজক হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বললেন, আমাদের হলি ট্রিনিটিতে গত রাতেও কারা যেন শয়তানের উপাসনা করেছে। হ্যাঁ হ্যাঁ, মা মেরিকে একটা বেশ্যার মতো করে এঁকে তারপর উপাসনা করা হয়েছে। লাতিন ভাষায় লেখা টাইপ করা একটা কাগজ পাওয়া গেছে। কি লেখা? দারুণ অশ্লীল কথাবার্তা। মা মেরির সঙ্গে মেরি মাগদালেনের সমকামী সম্পর্ক নিয়ে যাচ্ছে তাই বর্ণনা। তাই? হ্যাঁ, তবে আশ্চর্যের ব্যাপার কি জানো ডেমিয়েন? লেখাটি চমৎকার নিখুঁত লাতিনে লেখা। আমার পড়ে মনে হলো যারা এসব করছে তাদের মধ্যে একজন নিশ্চয়ই পাদ্রী। সে অত্যন্ত জ্ঞানীও। এত চমৎকার লাতিন যে কেউ লিখতে পারে না। মনে হয় মানসিকভাবে অসুস্থ কোনো পাদ্রী আছে এই দলে। তোমার কি মনে হয় ড্যামিয়েন? বিচিত্র নয়, থাকতেও পারে। মানসিক ভারসাম্যহীন অনেকেই আছে আমাদের চারপাশে। তারা সুস্থ মানুষের মতোই ঘুরে বেড়ায়। ডেমিয়েন, বলুন, তোমার কি সন্দেহ হয় কাউকে? ফাদার ডেমিয়েন অবাক হয়ে বললেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমাকে জিজ্ঞেস করছি কারণ তুমি একজন সাইকোলজিস্ট। অসুস্থ কোনো পাদ্রী যদি থাকে তাহলে তুমি সহজেই তাকে ধরতে পারবে। এখানে যারা আছে তাদের সবাইকে তো তুমি চেনো। তাছাড়া অনেকেই তোমার কাছে আসে। ফাদার ডেমিয়েন খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন, মনের একটা বিশেষ অবস্থায় এ ধরনের জিনিস করা যায়। তাকে বলে স্বপ্নচারিতা। এটা ধরা খুব মুশকিল। যারা এর রোগী তারা নিজেরাও জানে না কি করছে। হ্যাঁ, আচ্ছা ডেমিয়েন, তুমি লাতিন কেমন জানো? ফাদার ডেমিয়েন শান্ত স্বরে বললেন, লাতিন আমি বেশ ভালো জানি। এর দুদিন পর ফাদার ডেমিয়েন কারাসকে উপাসনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তাকে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে সাইকোলজির শিক্ষক হিসেবে যোগ দিতে বলা হলো। এই দায়িত্ব পরিবর্তনের কারণ হিসেবে বলা হলো ফাদার ডেমিয়েনের কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। রেগান ডাক্তার ক্লিনের চেম্বারে একটা বড় বিছানায় শুয়ে আছে। ওর একটা পা দু হাতে ধরে বাঁকিয়ে ফেললেন ডাক্তার ক্লিন। ধরে রাখলেন কয়েক মুহূর্ত, তারপর ছেড়ে দিলেন। সহজভাবেই পা ফিরে গেল আগের অবস্থায়। পরীক্ষাটি বেশ কয়েকবার বিভিন্নভাবে করা হলো, ফল একই। ডাক্তার ক্লিনকে মনে হলো তিনি ঠিক সন্তুষ্ট হতে পারছেন না। হঠাৎ একসময় উঠে বসে রেগান এক দলা থুথু ছিটিয়ে দিল ডাক্তারের মুখে। একজন নার্সকে ডেকে এনে রেগানের পাশে থাকতে বলে ডাক্তার ক্রিসের সঙ্গে কথা বলতে গেলেন। মিসেস ম্যাকনিল, বিছানাটা কি সত্যি সত্যি নড়ছিল? হ্যাঁ। কতক্ষণ ধরে? ঠিক জানি না, 10 থেকে 15 সেকেন্ড হয়তো। কখন থামলো? একসময় রেগান হঠাৎ শক্ত হয়ে গেল। তারপর বিছানা ভিজিয়ে আলগোছে ঘুমিয়ে পড়ল। বিছানা কাঁপাও বন্ধ হলো সঙ্গে সঙ্গে। কতক্ষণ ঘুমিয়েছে? সমস্ত রাত, পরের দিন দুপুর পর্যন্ত। ডাক্তার চিন্তিত মুখে ব্রু কোঁচকাল। কি হয়েছে ওর ডাক্তার? আমি প্রথমে ভেবেছিলাম বিছানা কাঁপার ব্যাপারটি হচ্ছে ক্রনিক কন্ট্রাকশনের জন্যে। শরীরের পেশি যদি কিছুক্ষণ পর পর শক্ত ও নরম হতে থাকে তাহলে এরকম হয়। মস্তিষ্কে যদি কোনো প্রদাহ হয় তখনও এটা হতে পারে। তাহলে আপনি বলছেন ওই সময় রেগানের মাংসপেশিতে? ডাক্তার গম্ভীর হয়ে বললেন, না, পরীক্ষা করে তেমন কিছু পাওয়া গেল না। আচ্ছা, রেগান কি কখনো মাথায় আঘাত পেয়েছিল? না, আমার তো মনে পড়ে না। অল্প বয়সে কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল? বাচ্চাদের যেসব অসুখ হয় ওই সব হয়েছিল, মাম্পস, চিকেন পক্স, এইসব। ঘুমের মধ্যে হাঁটার ঘটনা কখনো লক্ষ্য করেছেন? না, কখনোই না। ওই পার্টির দিনই প্রথম দেখলাম। মিসেস ম্যাকনিল, আপনি কি করে বুঝলেন যে পার্টির দিন ও ঘুমের মধ্যে হাঁটছিল? কারণ পরদিন আর ওর কিছু মনে ছিল না।
ও যে পার্টিতে গিয়ে একা একা হাজির হয়েছিল এই কথাটাই মনে করতে পারল না। এরকম আরও কিছু লক্ষ্য করেছেন? ক্রিস জবাব দিতে কিছুটা সময় নিল, যেন বলার ইচ্ছা নেই, তবু বাধ্য হয়ে বলতে হচ্ছে। ওর বাবা ওকে টেলিফোন করেছিল, সেটা ওর একেবারেই মনে নেই। কবে হয়েছে ঘটনাটা? ওর জন্মদিনে। কি কথাবার্তা হয়েছে? ক্রিস অত্যন্ত অস্বস্তির সঙ্গে বলল, রেগান ওর বাবাকে অত্যন্ত কুৎসিত একটা কথা বলে টেলিফোন নামিয়ে রেখেছে। কি কথা? সেটা আমি বলতে চাই না, প্লিজ ডাক্তার। ডাক্তার ক্লিন এবার চিন্তিত মুখে বললেন, তাহলে ও যে বলছে কারা যেন ওর ঘরের আসবাবপত্র নাড়াচাড়া করে, তা সত্যি? কি বলছেন ডাক্তার? আসবাবপত্র ও নিজেই রাত্রিবেলা নাড়ায়, কিন্তু পরে আর তা মনে থাকে না। মেডিকেল সায়েন্সে একে বলে অটোমেটিজম, ঘোর পাওয়া একটা অবস্থা। রোগী বুঝতে পারে না সে কি করছে, পরে তার মনেও থাকে না। আমার মনে হয় আপনার কথাটা ঠিক নয়। রেগানের ঘরে কাঠের যে আলমারিটা আছে তার ওজন কম হলেও 1 টন। ওটা ও নাড়াবে কি করে? ঘোর পাওয়া রোগীর মধ্যে প্রচণ্ড শারীরিক ক্ষমতা দেখা যায়। আর কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন? গতকাল সকালে রেগান ওর ঘরে বসে ক্যাপ্টেন হাউডির সঙ্গে কথা বলছিল। কি নাম বললেন? ক্যাপ্টেন হাউডি। প্লানচেটে যে প্রেতাত্মাটি আসে বলে ওর ধারণা। ডাক্তার ক্লিন মাথা নাড়লেন, তার ভ্রু কুঁচকে গেল। ও কি এখন কোনো গন্ধ পায়? ও তো সারাক্ষণই ঘরে একটা খারাপ গন্ধ পায়, যেন কোনো কিছু পুড়ছে, পোড়া গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আপনি কি করে জানলেন? মিসেস ম্যাকনিল, এইসব লক্ষণ এক ধরনের অসুখের। একে বলে মস্তিষ্কের কেমিকো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির বিশৃঙ্খলা। মস্তিষ্কের ভেতরকার টেম্পোরাল লোবের প্রদাহ থেকে এটা হয়। আমি আপনার মেয়ের ইইজি নেব। কি নেবেন? ইলেকট্রন এনসিফ্যালোগ্রাফ, মস্তিষ্ক তরঙ্গের প্যাটার্ন পরীক্ষা। পরীক্ষাটা কি এখনই করতে চান? হ্যাঁ, ঘুমের ওষুধ দিয়ে পরীক্ষাটা চালাতে হবে। নড়াচড়া করলে কিছু বোঝা যাবে না। ওকে আমি 25 মিলিগ্রাম লিব্রিয়াম দিতে চাই। ক্রিস শুধু ঢোক গিলল কয়েকবার, ওর গলা বুক শুকিয়ে এসেছে। ক্রিসকে ডাক্তার নিয়ে রেগানের ঘরে ঢুকলেন, হাতে সিরিঞ্জ। রেগান তাকালো রাগী চোখে, ফিসফিস করে বলল, এই ডাক্তার, এই কুত্তা, এই শুয়োরের বাচ্চা। ক্রিস অসহায়ভাবে শুধু ছি ছি করে উঠতে পারল। ওর একদম স্বর ফুটছিল না। ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেলেন, বলে গেলেন কিছুক্ষণের মধ্যেই আসবেন। নার্স ঘরে ইইজির যন্ত্রপাতি আনতে শুরু করলো। ডাক্তার যখন ফিরলেন তখনও লিব্রিয়ামের কোনো প্রভাব পড়েনি রেগানের উপর। বেশ অবাক হয়ে গেলেন তিনি। 25 মিলিগ্রামেও কিছু হয়নি। আরও 25 মিলিগ্রাম দেয়া হলো রেগানকে। ডাক্তার ক্লিন ইইজির পদ্ধতি ব্যাখ্যা করলেন। আমরা মস্তিষ্কের বাঁ ও ডান দুদিকের তরঙ্গই মিলিয়ে দেখব, কোথাও কোনো অসামঞ্জস্য আছে কিনা। কারণ এমন অসামঞ্জস্য থাকলেই দেখা যায় রোগী এমন অনেক কিছুই শোনে বা দেখে যার আসলে কোনো অস্তিত্ব নেই। পরীক্ষার কিছুই পাওয়া গেল না। ডাক্তার ক্লিন আরও অবাক হলেন। তরঙ্গগুলো সামঞ্জস্যপূর্ণই আছে। ডাক্তার ক্লিন দীর্ঘ সময় নিঃশব্দে বসে রইলেন। ক্রিস জিজ্ঞেস করল, কি দেখলেন ডাক্তার? ইইজিতে কিছু পাওয়া যায়নি। অবশ্য এ থেকে নিশ্চিত হয়ে কিছু বলাটা ঠিক হবে না। অনেক সময় ওর অসুখটা তাহলে কি? এটাকে কোনো অসুখ বলা ঠিক হবে না। তাহলে রেগানের আসলে অ্যাপিলেপসি, মৃগীরোগ হয়েছে। হায় ঈশ্বর, আপনি এসব কি বলছেন? মিসেস ম্যাকনিল, অনেকের মতো দেখছি আপনারও রোগটা সম্পর্কে খুব ভুল ধারণা আছে। এটা এমন কোনো ভয়ঙ্কর রোগ নয়। মূর্ছা যাওয়ার প্রবণতা সব মানুষের মধ্যেই আছে। আবার এর প্রতিরোধের ক্ষমতাও মানুষের জন্মসূত্রেই পাওয়া। কারো কারো ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতাটি কম। এটা কোনো অসুখ নয়। চিকিৎসা নেই এর?
আছে, নিশ্চয়ই আছে। অনেক ধরনের এপিলেপসি আছে। ধরুন, আমার কথা শুনতে শুনতে মুহূর্তের মধ্যে আপনি অন্যরকম হয়ে গেলেন। আমি কি বললাম তার কিছুই শুনতে পেলেন না। এটাও এক ধরনের এপিলেপসি। আগে তো রেগানের এসব ছিল না। এখন হয়েছে। এটা হতে পারে অনেক কিছু থেকেই। চিন্তা, মানসিক আঘাত, ক্লান্তি, ভয়, এসব থেকে অ্যাপিলেপসি শুরু হতে পারে। এরকম নজিরও আছে যে কোনো বিশেষ ধরনের শব্দ শুনেই রোগী মূর্ছা গেছে। কিন্তু তাই বলে রেগান এরকম বদলে যাবে কেন? চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যাওয়ার বিষয়টি খুবই সাধারণ। এ নিয়ে ভাবনার কিছু নেই। 200-300 বছর আগে কারো যদি এরকম অবস্থা হতো, তাহলে সবাই ভাবতো রেগানকে বোধহয় ভূতে পেয়েছে। তখন ওঝা ডেকে আনতো। ক্রিস অসহিষ্ণু ভঙ্গিতে বলল, আমি এসব আর শুনতে চাই না ডাক্তার। এখনই এতটা ভেঙে পড়বেন না মিসেস ম্যাকনিল। ওকে আমরা এক্স রে করে দেখব। তারপর আমার পরিচিত একজন নিউরোসার্জন আছেন, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। দেখবেন সব ঠিক করে ফেলব। কখন করবেন এক্স রে? এখনই করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। যা ভালো মনে হয় করুন। প্লিজ ডাক্তার, মেয়েটাকে সুস্থ করে দিন। ক্লান্ত উদ্বিগ্ন ক্রিস সন্ধ্যার দিকে ঘরে ফিরল। এক্স রে রিপোর্ট পাওয়া যাবে 2 দিন পর। লিব্রিয়ামের প্রভাবে রেগান আচ্ছন্নের মতো হয়ে রয়েছে। ওকে বিছানায় শুয়ে ক্রিস এলো রান্নাঘরে। শ্যারন বলল, কফি দেব? দাও। মনে হচ্ছে একটা ধকলের দিন গেছে আজ। হ্যাঁ। কেউ খোঁজ করেছিল? তোমার এজেন্ট ফোন করেছিল। ছবি পরিচালনার ব্যাপারে তুমি এখনো কিছু বলছো না দেখে সে খুব চিন্তিত। ক্রিস গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুই ভালো লাগছে না ওর। শ্যারন বলল, মিসেস মেরিজা পেরিন রেগানের খোঁজ নিতে এসেছিলেন। একটা বই দিয়ে গেলেন, একটা চিঠিও রেখে গেছেন। ক্রিস উল্টে পাল্টে দেখল বইটা। বেশ মোটা বই। নামটা ক্রিসকে কৌতূহলী করে তুলল। প্রেত পূজাও প্রসঙ্গ কথা। চিঠিতে মেরিজো লিখেছেন, প্রিয় ক্রিস, জর্জটাউন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে হঠাৎ গিয়েছিলাম। সেখানে বইটা পেয়ে নিয়ে এলাম আপনার জন্যে। শয়তানের উপাসনা সম্পর্কে বইটিতে কয়েকটা অধ্যায় আছে। আপনি কিন্তু পুরো বইটাই পড়বেন। হয়তো অন্যান্য অংশও আপনার কাছে আকর্ষণীয় লাগবে। শিগগিরই দেখা হবে, মেরিজো। ক্রিস বইটা শ্যারনের দিকে এগিয়ে দিল। বলল, পড়ে শোনাও তো দেখি ব্যাপারটা কি। রাতে দুঃস্বপ্ন দেখার খুব ইচ্ছে হয়েছে নাকি? শ্যারন টেবিলের ওপর থেকে বইটা তুলেও দেখল না। চলে যাওয়ার সময়ও সঙ্গে নিতে ভুলে গেল। আসলে আজ রাতে বইটা পড়ে সকালে ক্রিসকে শোনাবে, এটাই ছিল শ্যারনের ইচ্ছা। টেবিলে বইটা পড়ে থাকতে দেখে ক্রিস নিজেই পড়বে বলে ভাবল, কিন্তু না, খুব অবসন্ন বোধ করছে ও। ওপরে গিয়ে রেগানকে দেখে এলো। অঘরে ঘুমাচ্ছে মেয়েটা। কিছুক্ষণ টিভি দেখলো চুপচাপ, তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকালেই কিন্তু প্রেত উপাসনা সংক্রান্ত বইটা আর দেখা গেল না। কখন সেটা অদৃশ্য হয়েছে কেউ লক্ষ্য করেনি। এক্স রে প্লেটগুলো সারি করে সাজানো। ডাক্তার ক্লিন ও নিউরোলজিস্ট দুজনেই গভীর মনোযোগ দিয়ে দেখছেন প্লেটগুলো। তাদের লক্ষ্য এমন কিছু দেখা যায় কিনা যার দ্বারা মনে হতে পারে পিনিয়াল গ্ল্যান্ড নড়ে গেছে। তেমন কিছু অবশ্য দেখা গেল না। কোথাও এমন কোনো ইঙ্গিত নেই যা থেকে বোঝা যেতে পারে রেগানের মস্তিষ্কে কোনো রকম চাপ সৃষ্টি হয়েছে। না, কোনো কিছু নেই, সব স্বাভাবিক। নিউরোলজিস্ট একসময় চশমা খুলে পকেটে রেখে শান্ত স্বরে বললেন, ডাক্তার ক্লিন, আমি তো কিছুই দেখলাম না। গম্ভীর মুখে মাথা নাড়লেন ডাক্তার ক্লিন। কিছু একটা তো দেখতে পাওয়া উচিত। আরেক দফা এক্স রে নেয়ার কি কোনো দরকার আছে? তার চেয়ে বরং একটা এলপি করা যায়। হ্যাঁ, সেটা করা যেতে পারে। নিউরোলজিস্ট হঠাৎ বললেন, মেয়েটাকে আমি একবার দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আজ কি আপনার সময় আছে? না, আজ একটু। নিউরোলজিস্টের কথা শেষ হওয়ার আগেই টেলিফোন বেজে উঠল। ডাক্তার ক্লিন?
হ্যাঁ, কি ব্যাপার? মিসেস ম্যাকনিল আপনার সঙ্গে কথা বলতে চান, খুব নাকি জরুরি? কোন লাইনে আছেন? 12 নম্বরে। ঠিক আছে। ডাক্তার ক্লিন বোতাম টিপলেন। মিসেস ম্যাকনিল, আমি ক্লিন বলছি। কি ব্যাপার? ডাক্তার, আপনি কি এই মুহূর্তে একবার আসতে পারেন? ক্রিসের কণ্ঠস্বর খুব উত্তেজিত শোনাচ্ছে, গলার স্বর কেঁপে কেঁপে যাচ্ছে। কি হয়েছে? হায় ঈশ্বর, আপনি এখনই চলে আসুন। রেগান যেন কেমন করছে। রেগান? হ্যাঁ, আমি বলতে পারছি না, আপনাকে আসতেই হবে, এখনই আসতে হবে। প্লিজ ডাক্তার, প্লিজ। ডাক্তার ক্লিন ও নিউরোলজিস্ট দুজনেই 4-5 মিনিটের মধ্যে উপস্থিত হলেন। শ্যারন দরজা খুলে দিল। রেগানের ঘর থেকে তখন এক ধরনের বীভৎস আওয়াজ আসছে, অনেকটা যন্ত্রণাকাতর পশুর আর্তনাদের মতো। শ্যারনের মুখ কাগজের মতো সাদা, সে ঠিকমতো কথাও বলতে পারছে না। আমি শ্যারন স্পেন্সার। ক্রিস ওপরে আছে, আপনারা আসুন আমার সঙ্গে। রেগানের ঘরের দরজার কাছে আসতেই ক্রিস বেরিয়ে এলো। আতঙ্কগ্রস্ত মানুষের চেহারা, চোখে মুখে দিশেহারা ভাব। ডাক্তার ক্লিন, আসুন, নিজের চোখে দেখুন। বলতে বলতে ক্রিস কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার ক্লিন ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলেন। বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন একটা সচক্ষে প্রত্যক্ষ করলেন। রেগান তার বিছানা থেকে উপরে উঠে যাচ্ছে, আবার নেমে আসছে। একবার দুবার নয়, বারবার। কেউ যেন ওকে 2 হাতে সজোরে ধরে ওপরে তুলছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে নিচে। আর্তস্বরে কাকুতি মিনতি করছে রেগান, ও আমাকে মেরে ফেলবে, ওকে থামাও, ওকে থামাও মা, প্লিজ ওকে থামাও। ডাক্তার দুজন নির্বাক দাঁড়িয়ে রইলেন। বিন্দু বিন্দু ঘাম জমল নিউরোলজিস্টের কপালে। ডাক্তার ক্লিন বারবার ঢোক গিলছেন। ক্রিস 2 হাতে চোখ ঢেকে রুদ্ধ স্বরে বলল, ডাক্তার, দয়া করে বলুন এসব কি? ক্রিসের কথা শেষ হওয়া মাত্র হঠাৎই যেন অদ্ভুত ব্যাপারটা থেমে গেল। রেগান কুণ্ডলি পাকিয়ে পড়ে গিয়ে কেমন নিস্তব্ধ হয়ে গেল। তার কাপা গলা শোনা গেল, আমাকে পুড়িয়ে ফেলছে, আমাকে পোড়াচ্ছে মা। ডাক্তার দুজন এগিয়ে গেলেন। রেগান তখন বীর বীর করে কি যেন বলতে লাগলো, সম্পূর্ণ অপরিচিত কোনো ভাষায়, বিচিত্র এক সাপ খেলানো সুরে। মিয়ান খয়েছিয়ে, মিয়ান খয়েছিয়ে। ডাক্তার ক্লিন নিচু হয়ে রেগানের হাত ধরলেন, কোমল স্বরে বললেন, লক্ষ্মী মেয়ে, দেখি এখন তোমার অসুবিধাটা কোথায়? সঙ্গে সঙ্গে রেগান ঝটকা মেরে সোজা হয়ে উঠে বসল। দেখতে দেখতে তার সুন্দর মুখে কদাকার একটা ছাপ পড়ল। কথা বলে উঠল কর্কশ পুরুষ কণ্ঠে, ভারী ও গম্ভীর স্বর, তাতে ঘৃণা আর বিদ্বেষ মেশানো। এই মেয়েটা আমার, এই মেয়ে আমার। বলতে বলতে হা হা করে হাসল রেগান, বিভৎস এক কুৎসিত হাসি। পর মুহূর্তেই মুখ থুবড়ে বিছানায় পড়ে গেল, যেন কেউ ওকে প্রচণ্ড ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর এক টানে নাইট গাউন খুলে ফেলে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ল। ডাক্তার দুজনের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকালো, হিস হিস করে বলল, কি, কেমন দেখছিস আমাকে? শুতে চাস আমার সঙ্গে? আয়, কাপড় খুলে বিছানায় আয়, খুব মজা পাবি। ক্রিস এ দৃশ্য আর সহ্য করতে পারল না, ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ডাক্তার ক্লিন সহজ ভঙ্গিতে রেগানের হাত ধরতে ও ফুপিয়ে উঠে বলল, প্লিজ ওকে থামান, ও আমাকে মেরে ফেলছে, ওকে থামান, আমি শ্বাস নিতে পারছি না, প্লিজ প্লিজ। ডাক্তার ক্লিন ব্যাগ খুললেন, ইঞ্জেকশন দিয়ে রেগানকে ঘুম পাড়ানো দরকার। নিউরোলজিস্ট দেখলেন রেগানের সারা শরীর অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হতে শুরু করেছে। এরকম দুমড়ে মুচড়ে যাওয়া সম্ভব নয়, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। রেগানের মুখ থেকে আবারও সেই বিচিত্র ভাষার তুবড়ি ছুটল। ডাক্তার ক্লিন বললেন, ওকে আমি লিব্রিয়াম দিচ্ছি, 50 মিলিগ্রাম, আপনি শক্ত করে ধরুন।
লিব্রিয়াম দেওয়ার আগেই রেগান জ্ঞান হারালো। ডাক্তার ক্লিন বললেন, মূর্ছা গেছে তাই না? হ্যাঁ, সেরকমই লাগছে। কি মনে হয় আপনার? নিউরাস্থেনিয়া হতে পারে। হিস্টেরিয়া নয়, হিস্টেরিয়াতে শরীর এরকম বাঁকতে পারে না। এটা প্যাথোলজির কেস। আমারও তাই ধারণা, লক্ষণ মিলে যাচ্ছে। ইঞ্জেকশন শেষ করে ডাক্তার ক্লিন কপালের ঘাম মুছলেন। থেমে থেমে বললেন, আমি একটা এলপি করাবো এখনই, এই অজ্ঞান থাকতে থাকতেই। এলপি থেকে কিছু নিশ্চয়ই বোঝা যাবে। নিউরোলজিস্ট মাথা নাড়লেন। চলুন আগে ওর মায়ের সঙ্গে কথা বলি। ক্রিস চোখে রুমাল দিয়ে তখনও কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ডাক্তারদের আসতে দেখে নিজেকে কতকটা সামনে নিয়ে উঠে দাঁড়ালো। মিসেস ম্যাকনিল, আপনার মেয়ে এখন ঘুমিয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাদের। ওকে বেশি মাত্রায় ঘুমের ওষুধ দিয়েছি, 24 ঘন্টার মতো ঘুমোবে। ভালো করেছেন ডাক্তার। আমি লজ্জিত, এরকম ছেলে মানুষের মতো কান্নাকাটি করেছি, দয়া করে কিছু মনে করবেন না। না না, এতে লজ্জিত হওয়ার কি আছে? মা কাঁদবেন স্বাভাবিক কারণেই। গোটা ব্যাপারটাই কেমন অদ্ভুত। আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি ডাক্তার ডেভিড, নিউরোলজিস্ট। ক্রিস বলল, বলুন ডাক্তার, আপনি কি দেখলেন? আমার মেয়ে এখন পুরো উন্মাদ। ওকে কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হবে? ডাক্তার ডেভিড শান্ত স্বরে বললেন, আপনার মেয়ের অসুখটা অস্বাভাবিক। এই রকম অবস্থায় সবার আগে সাইকিয়াট্রিস্টের কথাই মনে পড়ে। তবে আমার ধারণা এটা প্যাথোলজির একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু এখন কি করতে চান? আমরা একটা এলপি মানে লাম্বার ট্যাপ করব। কি করবেন? স্পাইনাল কর্ড থেকে রস নিয়ে সেটা পরীক্ষা করে দেখব। ক্রিস হঠাৎ খাপছাড়াভাবে বলল, আমাকে একটা কথা শুধু বোঝান, কি করে ও বিছানা থেকে অমন ওপরে উঠে আর নিচে নামে? জবাব দিলেন ডাক্তার ক্লিন, এর উত্তর তো আপনাকে আগেও দিয়েছি। এক্সিলারেটেড মোটর ফাংশন। এর কারণ আপনারা জানেন? না, আমরা জানি না। লাম্বার ট্যাপ কখন করতে চান? এখনই। আপনার আপত্তি নেই তো? আপনাদের যা ইচ্ছা করুন, শুধু আমার মেয়েটাকে ভালো করে দিন। আমি আর কিছুই চাই না। আমি যন্ত্রপাতি নিয়ে আসতে টেলিফোন করছি। ক্রিস বলল, কফি খান? কফি দিতে বলি? হ্যাঁ, বলুন। লাম্বার ট্যাপের ফলাফল কখন জানব? আজই। ডাক্তার ক্লিন টেলিফোনে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে স্টাডিতে এসে বসলেন। কফির কাপে চুমুক দিয়ে ক্রিসের দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন। রেগানের এই অবস্থা হলো কখন থেকে তা জানতে চাইলেন। ক্রিস শান্ত স্বরে বলতে শুরু করলো, আজ সকাল থেকে শুরু হয়েছে। এর আগের 2 দিন ও বেশ ভালোই ছিল। আমি ভাবলাম ঔষধ কাজ করছে। তারপর মঙ্গলবার দিন সকালে আমি রান্নাঘরে বসে কফি খাচ্ছি, তখন হঠাৎ ছুটে এলো রেগান। ওকে নাকি তাড়া করছে ক্যাপ্টেন হাউডি। কাঁদতে কাঁদতে বলল, ও বিছানায় শুয়েছিল, হঠাৎ ক্যাপ্টেন হাউডি এসে ওকে চিমটি কাটতে লাগলো। তারপর নাকি ওর প্যান্ট টেনে খুলে ফেলতে লাগলো। ও তখন আমার কাছে ছুটে পালিয়ে এলো। আপনি কি করলেন? আমি ওকে জড়িয়ে ধরলে বললাম, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। তখন ও রান্নাঘরের দরজা দেখিয়ে চেঁচাতে লাগলো, ওই যে দাঁড়িয়ে আছে দরজার কাছে, ওই যে। ডাক্তার ডেভিড শুকনো গলায় বললেন, খুবই অদ্ভুত কেস। আচ্ছা মিসেস ম্যাকনিল, সে সময় রেগানের গায়ে জ্বর ছিল? আমি জানি না, আমি বলতে পারবো না। চোখ লাল ছিল? এসব আমাকে শুধু শুধু জিজ্ঞেস করছেন, আমার কিছুই খেয়াল নেই। ডাক্তার ক্লিন বললেন, তারপর কি হলো বলুন। ক্রিস ফুপিয়ে কেঁদে উঠল। ডাক্তার ক্লিন তার ব্যাগ খুলে একটা ট্যাবলেট বের করলেন। এটা খেয়ে নিন, ভালো বোধ করবেন। ট্র্যাঙ্কুলাইজার? হ্যাঁ। ক্রিস ট্যাবলেটটা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে তাকালো। তারপর মৃদুস্বরে বলল,
রেগান তখন অন্যরকম গলায় কথা বলতে লাগলো। পুরুষের গলায়? হ্যাঁ, খুব ভারী গলা, যেন রাগী কোনো পুরুষের কণ্ঠ। স্পাইনাল ফ্লুইড নেওয়া হলো সহজেই। রেগান কোনো রকম নাড়াচাড়া করল না। ডাক্তার ক্লিন বললেন, সারা রাতে আর জাগবে বলে মনে হয় না, তবুও যদি জেগে ওঠে তাহলে ওকে থোরাজাইন ইনজেকশন দিতে হবে। আমি প্রেসক্রিপশন লিখে যাচ্ছি, আনিয়ে রাখবেন। আর একজন নার্স রাখা দরকার ইনজেকশন দেওয়ার জন্যে। শ্যারন বলল, ইনজেকশন আমি দিতে পারি ডাক্তার। খুব লক্ষ্য রাখতে হবে যাতে সিরিঞ্জে কোনো বাতাসের বুদবুদ না থাকে। আমি অনেক ইনজেকশন দিয়েছি, আমি জানি। তাহলে তো ভালোই হলো। রসলিন মেডিকেল বিল্ডিংয়ের একটা ঘরে ডাক্তার ক্লিন রেগানের স্পাইনাল ফ্লুইড পরীক্ষা করছিলেন। প্রথমে দেখলেন প্রোটিনের পরিমাণ কত, স্বাভাবিক। ব্লাড সেলের সংখ্যা স্বাভাবিক। কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কি? না, তা কিছু হয়নি। আর চিনির পরিমাণ ঠিকই আছে, রক্তের 2/3 পরিমাণ চিনি আছে। ডাক্তার ক্লিন গম্ভীর হয়ে গেলেন। ক্রিস সারাক্ষণই পাশে ছিল। ডাক্তারের ভাবান্তর ওর চোখ এড়ালো না। বলল, কিছু বলবেন কি মিসেস ম্যাকনিল? আপনার ঘরে কি ড্রাগস আছে? এলএসডি জাতীয় ড্রাগস কিংবা এমফিটামিন ট্যাবলেট? না ডাক্তার, এগুলো আমি রাখি না। ডাক্তার ক্লিন শুকনো মুখে বললেন, আমার মনে হয় এখন আমাদের একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার সময় হয়েছে। আমরা কিছু ধরতে পারছি না। ক্রিস বাড়ি ফিরল সন্ধ্যা 7:30টায়, ক্লান্ত, বিরক্ত কিছুটা। বাড়িতে কেউ নেই। কয়েকবার শ্যারন শ্যারন বলে ডাকলো, কোনো জবাব নেই। উইলি আর কার্লকে ছুটি দেওয়া হয়েছে, ওরা ফিরবে রাত 8টার দিকে। কিন্তু শ্যারন রেগানকে ফেলে কোথায় গেল? দোতলার ঘরে গিয়ে ক্রিস দেখে রেগান গাঢ় ঘুমে আচ্ছন্ন। ঘরের বড় জানালাটি হাট করে খোলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিশ্চয়ই শ্যারনের কাজ। জানালাটি খুলে রাখা ওর উচিত হয়নি। জানালা বন্ধ করে ক্রিস নিচে নেমে এসে দেখে উইলি ফিরেছে। কোথায় গিয়েছিলে উইলি? ম্যাডাম, কিছু কেনাকাটা ছিল, তারপর একটা ছবি দেখলাম। কার্ল আজকে আমাকে বিটলসদের ছবিটা দেখতে দিয়েছে। ও অবশ্য অন্য একটা ছবি দেখতে গেছে। ভালো, কার্লের তাহলে সুবুদ্ধি হচ্ছে। ক্রিস টেলিফোন করতে বসলো ওর এজেন্টকে। এ কদিনে সবার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আফ্রিকায় ছবি পরিচালনার ব্যাপারটা কতদূর কি হলো সে খোঁজ নেওয়া দরকার। এজেন্টকে পাওয়া গেল না। রাত 8টায় শ্যারন ঘরে ফিরল। কোথায় ছিলে শ্যারন? ও তোমাকে কিছু বলেনি? কে? কি বলবে? বার্ক? বার্ক ডেনিংস? বার্ক? সে আবার এলো কোত্থেকে? আমি তো এসে কাউকে দেখলাম না। শ্যারন অবাক হয়ে বলল, বার্ক এসেছিল তোমার খোঁজে। আমি তাকে বসিয়ে রেখে ফার্মেসিতে গেলাম থোরাজাইন ইনজেকশন কিনতে। বলে গেলাম আমি না আসা পর্যন্ত যেন কোথাও না যায়। ক্রিস অত্যন্ত বিরক্ত হলো। কঠিন স্বরে বলল, বার্ককে তুমি এখনো চিনতে পারলে না? ওর মতো লোককে কোনো দায়িত্ব দিতে হয় কখনো? তুমি যেই বেরিয়েছ অমনি হয়তো সেও বেরিয়ে গেছে। ক্রিস আবার এজেন্টকে টেলিফোন করল। এবারও তাকে পাওয়া গেল না। উইলি বলল, ম্যাডাম আপনি কিছু খাবেন? স্যান্ডউইচ? হ্যাঁ, তা আনতে পারো। কফি দেব সঙ্গে? দাও। অনেকদিন পর ক্রিস টেলিভিশনের সামনে বসল। অতি বাজে প্রোগ্রাম, তবু সে নড়ল না। কার্ল ফিরল রাত 9:30টার পর। তার মুখের ভাব কি কারণে যেন খানিকটা বিষণ্ণ। ক্রিস ঘুমোতে যাওয়ার জন্য টিভি বন্ধ করে যখন উঠে দাঁড়ালো তখন ঘড়িতে 11:45। আর ঠিক তখনই টেলিফোন বেজে উঠল। ফোন করেছে বার্ক ডেনিংসের ইউনিটের এক সহকারী পরিচালক। তার গলার স্বর ভাঙা। ক্রিস, খবর পেয়েছ? কি খবর? খুব খারাপ খবর। বার্ক ডেনিংস মারা গেছে। কি বললে? বার্ক মারা গেছে ক্রিস।
তোমার বাড়ির উল্টো দিকের রাস্তায় এম স্ট্রিটে তার লাশ পাওয়া গেছে, ঘাড় ভাঙা। তোমার বাড়ির পেছনে যে খাড়া সিঁড়ি আছে, মনে হয় সেখান থেকে পা পিছলে পড়ে গিয়েছিল। ক্রিসের হাত থেকে রিসিভারটা পড়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই রেগানের ঘর থেকে ক্রুদ্ধ কর্কশ আওয়াজ ভেসে এলো। তারপর মনে হলো সিঁড়ি বেয়ে কেউ যেন ভারী পায়ে নেমে আসছে। ক্রিস ভয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল, ডাক্তার ক্লিনকে টেলিফোন করো। শ্যারন, ডাক্তার ক্লিনকে বলো তিনি যেন এখনই আসেন, এক্ষুনি। কিন্তু শ্যারনের দিকে তাকিয়ে আর কথা বলতে পারল না ক্রিস, একটু নড়তেও পারল না, যেন জমাট বেঁধে গেছে ওর সারা শরীর। শ্যারনের পেছনে রেগান কখন এসে পড়েছে। ধনুকের মতো তার সারা শরীর বাঁকা, মাকড়সার মতো হাতে পায়ে হেঁটে ও শ্যারনকে অনুসরণ করে চলছে। লকলক করছে রেগানের জিভ, আর হিস হিস জাতীয় শব্দ করছে। শ্যারন, কোনো রকমে উচ্চারণ করল ক্রিস। ওর দৃষ্টি তখনও স্থির হয়ে আছে রেগানের দিকে। টেলিফোনের দিকে হাত বাড়াতে গিয়ে থামল শ্যারন, দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকিয়ে অবশ্য কিছু দেখতে পেল না সে, কিন্তু পরক্ষণেই ওর পায়ের গোড়ালির কাছে রেগানের জিভের ছোবল এসে পড়ল। শ্যারন আর্তস্বরে চেঁচিয়ে উঠল। ক্রিস ব্যাকুল হয়ে চিৎকার করছে, ডাক্তারকে ডাকো, আসতে বলো তাকে এখনই। যখন যেদিকে শ্যারন চলতে থাকে, রেগানও অনুসরণ করে চলে সেদিকে। কি ভয়ঙ্কর দৃশ্য। শুক্রবার 29শে এপ্রিল। একজন অত্যন্ত বিখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডাক্তার ক্লিন রেগানকে পরীক্ষা করছেন। ক্রিস তার বসার ঘরে বসে আছে। ডাক্তাররা প্রায় আধা ঘন্টা ধরে পরীক্ষা করলেন। এই আধা ঘন্টায় রেগান বিকট চিৎকার করল, মাঝে মাঝে কুৎসিত গালাগাল। দুবার নিজের দু কান চাপ দিয়ে থরথর করে কাঁপতে লাগলো, যেন হঠাৎ কোনো প্রচণ্ড শব্দ শুনছে। দু চোখ ওর গাঢ় রক্তবর্ণ। সাইকিয়াট্রিস্ট ডাক্তার ক্লিনকে বললেন, মেয়েটাকে ট্রাঙ্কুলাইজার দিন, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। রেগানকে 50 মিলিগ্রাম থোরাজাইন দেয়া হলো। তেমন কোনো কাজ হলো না। আরও 50 মিলিগ্রাম দেওয়ার পর সে অনেকটা আচ্ছন্নের মতো হয়ে পড়ল। অবাক হয়ে তাকালো ডাক্তারের দিকে। ভয় পাওয়া গলায় বলল, আমার মা কোথায়? উনি আসবেন এক্ষুনি, আমরা দুজন ডাক্তার। কান্না কান্না গলায় রেগান ডাকলো, মা, মা। কাঁদছো কেন? তোমার কি ব্যথা লাগছে? লাগছে। কোথায় বলো তো? সবখানে, সারা শরীরে আমার ব্যথা। উহ, কি যন্ত্রণা। ক্রিস এসে মেয়েকে কোলে তুলে নিল। ফোপাতে ফোপাতে রেগান বলল, ও আমাকে খুব ব্যথা দেয়, মা, ওকে তোমরা থামাও প্লিজ। সাইকিয়াট্রিস্ট অত্যন্ত নরম গলায় বললেন, ব্যাপারটা কি বলো তো রেগান? আমি জানি না, আগেও আমাকে কত পছন্দ করত, এখন খালি ব্যথা দেয়। কে সে? ক্যাপ্টেন হাউডি। আর আর বলো রেগান, বলো আর কি? মনে হয় আরও কে যেন আমার ভেতরে আছে, আমাকে দিয়ে সে অনেক কিছু করায়। সে কি ক্যাপ্টেন হাউডি? জানি না। অন্য কেউ? জানি না, আমি সত্যি জানি না। সাইকিয়াট্রিস্ট এগিয়ে এসে রেগানের হাত ধরলেন। মিষ্টি গলায় বললেন, রেগান, আমি একটা বেশ মজার খেলা জানি। তুমি কি সিনেমাতে কখনো হিপনোটাইজ করা দেখেছ? হ্যাঁ, আমি খুব সহজেই মানুষকে হিপনোটাইজ করতে পারি। এখন তোমাকে হিপনোটাইজ করব, কেমন? এতে তুমি ভালো হয়ে যাবে। এই দেখো, তোমার মা বসে আছেন, ভয়ের কিছু নেই। ক্রিস বলল, ভয়ের কিছু নেই মামুনি, ডাক্তার যা বলছেন শোনো, লক্ষ্মী মা আমার। রেগান আর কোনো আপত্তি জানালো না। জানালায় পর্দা টেনে ঘরকে অন্ধকার করা হলো। সাইকিয়াট্রিস্ট পকেট থেকে বের করলেন একটা সোনার চেন। চেনের মাথায় গোল একটা চকচকে জিনিস। সেটা দেখিয়ে সাইকিয়াট্রিস্ট রেগানকে বললেন, এই চেনটা আমি দোলাবো, তুমি চেয়ে থাকবে এই গোল জিনিসটার দিকে, কেমন?
রেগান মাথা নাড়ল। তিনি এক হাতে দোলাতে লাগলেন চেনটা, আর অন্য হাতে ছোট্ট একটা পেন টর্চ লাইটের আলো ফেললেন রেগানের চোখে। ভারী ও গম্ভীর গলায় বলতে লাগলেন সম্মোহিত করার কথাগুলো। রেগান, তাকিয়ে থাকো। তাকিয়ে থাকতে থাকতে তোমার চোখের পাতা ভারী হয়ে আসবে। ঘুম পাবে, খুব ঘুম, খুব শান্তির ঘুম। রেগান মুহূর্তের মধ্যে ঘুমে নেতিয়ে পড়ল। সাইকিয়াট্রিস্ট অবাক হয়ে বললেন, এত সহজে ঘুমিয়ে পড়বে ভাবিনি। রেগান বড় বড় শ্বাস নিতে লাগলো। ক্রিস পাশেই পাংশু মুখে বসে। ডক্টর ক্লিন সিগারেট ধরালেন। সাইকিয়াট্রিস্ট বললেন, এখন তোমার ভালো লাগছে রেগান? হ্যাঁ। ওর গলার আওয়াজ স্পষ্ট ও নরম, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। তোমার বয়স কত রেগান? 12। তোমার ভেতরে কি কেউ থাকে? মাঝে মাঝে থাকে। সে কি কোনো লোক? হ্যাঁ। সে কে? জানি না। সে কি ক্যাপ্টেন হাউডি? জানি না। সে কি একজন পুরুষ? জানি না। এখন কি সে তোমার মধ্যে আছে? জানি না। রেগান, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তুমি কি তার সঙ্গে কথা বলতে দেবে আমাকে? না। কেন দেবে না? আমার ভয় করে। কিসের ভয়? জানি না। আমি যদি ওর সাথে কথা বলি তাহলে ও তোমাকে ছেড়ে দেবে। তুমি কি চাও ও তোমাকে ছেড়ে দিক? হ্যাঁ, চাই। বেশ, তাহলে ওকে কথা বলতে দাও। না। দাও লক্ষ্মী মেয়ে, তোমার ভালো হবে, ও ছেড়ে যাবে তোমাকে। আচ্ছা। সাইকিয়াট্রিস্ট বিরতি নিলেন কিছুক্ষণের, তারপর গম্ভীর গলায় বললেন, রেগানের ভেতরে যে আছে আমি এখন তার সঙ্গে কথা বলছি। তুমি যদি থেকে থাকো তাহলে তুমিও এখন সম্মোহিত হয়ে আছো। তাহলে অবশ্যই আমার সব প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। রেগানের ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ হলো না। সাইকিয়াট্রিস্ট আবার বললেন, তুমি যদি থেকে থাকো তাহলে অবশ্যই তোমাকে আমার সব প্রশ্নের জবাব দিতে হবে। তুমি আছো? জবাব দাও, তুমি কি আছো? নীরবতা। একটা অদ্ভুত কিছু যেন হচ্ছে রেগানের মধ্যে। ওর ঠোঁট দুটো বেঁকে যাচ্ছে, গালের চামড়া কুঁচকে উঠছে। প্রকাণ্ড একটি হা করল রেগান। ওর জিভ ক্রমশ বের হয়ে আসছে, কাঁপছে। ধীরে ধীরে দূষিত হয়ে উঠছে ঘরের বাতাস। পচা উগ্র একটা গন্ধ বেরিয়ে আসছে রেগানের হা করা মুখ থেকে। ক্রিসের নড়বার শক্তি নেই। ফিস ফিস করে শুধু বলছে, হায় ঈশ্বর, হায় ঈশ্বর। সাইকিয়াট্রিস্ট এবার প্রশ্ন করতে লাগলেন অনেকটা ক্রুদ্ধ ভঙ্গিতে, তুমিই কি থাকো রেগানের মধ্যে? রেগান মাথা নাড়ল। তুমি কে? মিয়াও কেয়ান। এটা কি তোমার নাম? রেগান মাথা নাড়ল। তুমি কি পুরুষ? আন। তুমি কি আমার প্রশ্নের উত্তর দিয়েছ? আন। এ কথার অর্থ যদি হ্যাঁ হয় তাহলে মাথা নাড়ো। রেগান মাথা নাড়ল। তুমি কি কোনো বিদেশি ভাষায় কথা বলছো? আন। কোত্থেকে তুমি এসেছো? রসই। তুমি বলছো তুমি রসই থেকে এসেছো? আন নিয়াসি সই কেথে। সাইকিয়াট্রিস্ট খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, এখন থেকে তোমাকে যখন প্রশ্ন করব তখন তুমি মাথা নেড়ে উত্তর দেবে। একবার মাথা নাড়লে হ্যাঁ, আর দুবার নাড়লে না। বুঝতে পারছো? রেগান একবার মাথা নাড়ল। তোমার উত্তরগুলোর কোনো অর্থ আছে? আছে। তোমাকে কি রেগান আগে চিনতো? না। তোমাকে কি রেগান কল্পনা করেছে? না। তুমি কি সত্যি আছো? হ্যাঁ। তুমি কি রেগানের একটা অংশ? না। তুমি কি কখনো রেগানের অংশ ছিলে? না। তুমি কি রেগানকে পছন্দ করো? না। অপছন্দ করো? হ্যাঁ। ঘৃণা করো? হ্যাঁ। রেগানের বাবা মার ডিভোর্সের জন্য তুমি কি রেগানকে দায়ী করো? না। রেগানের বাবা মার সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? না।
ওর কোনো বন্ধুর সঙ্গে? না। তবু তুমি রেগানকে ঘৃণা করো? হ্যাঁ। তুমি তাকে শাস্তি দিতে চাও? হ্যাঁ। মেরে ফেলতে চাও? হ্যাঁ। তাকে মেরে ফেললে তুমি নিজেও কি মরে যাবে না? না। সাইকিয়াট্রিস্ট কেমন বিমূঢ় হয়ে পড়লেন বলে মনে হলো। প্রশ্নোত্তরগুলো তার মন মতো হচ্ছে না। ব্যাপারটা তিনি গভীরভাবে বোঝার চেষ্টা করলেন। এমন কি কিছু আছে যা করা হলে তুমি রেগানকে ছেড়ে যাবে? হ্যাঁ। তুমি কি বলতে পারো তা কি? হ্যাঁ। তুমি কি বলবে? না। কিন্তু কথাটা শেষ করার আগেই সাইকিয়াট্রিস্ট হঠাৎ অস্ফুষ্ট চিৎকার করে লাফিয়ে উঠলেন। পর মুহূর্তেই একটা বিকট চিৎকার। দুই হাতের বজ্র মুষ্টিতে রেগান চেপে ধরেছে সাইকিয়াট্রিস্টের অন্ডকোষ। হাতে তার অসুরের শক্তি। ক্রিস স্তম্ভিত হয়ে দেখল দুজনে বিছানার উপর দাপাদাপি শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠলেন সাইকিয়াট্রিস্ট, ডাক্তার ক্লিন, ডাক্তার ক্লিন, আমাকে বাঁচান, মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। রেগান হঠাৎ ঘর ফাটিয়ে হা হা করে হেসে উঠল। ক্রিস লাফিয়ে উঠল। বিছানাটা ভয়ঙ্করভাবে কাঁপছে। ডাক্তার ক্লিন দৌড়ে গিয়ে বাতি জ্বালালেন। প্রায় সঙ্গে সঙ্গেই একটা ভয়ঙ্কর কিছু যেন ঘর ছেড়ে চলে গেল। রেগান আবার নেতিয়ে পড়ল। ডাক্তার ক্লিন পরীক্ষা করে দেখলেন রেগান ঘুমিয়ে পড়েছে। সাইকিয়াট্রিস্টের মুখ কাগজের মতো সাদা। ক্রিস ফুপিয়ে উঠল। বলুন আপনারা, আমার মেয়ের কি হয়েছে? মিসেস ম্যাকলিন, আসুন আমরা নিচে গিয়ে কথা বলি। ক্লান্ত পায়ে নিচে নেমে এলো সবাই। কেউ কারো মুখের দিকে ভালো করে তাকাতে পারছে না। এখন আপনারা বলুন, আমার মেয়ের কি হয়েছে? আপনারা তো নিজের চোখেই সব দেখলেন, এখন বলুন। মিসেস ম্যাকনিল, পুরো ব্যাপারটাই বেশ জটিল, তবুও কিছু একটা তো বলবেন। আমার ধারণা রেগানের হিস্টেরিয়া হয়েছে। হিস্টেরিয়া? হ্যাঁ, হিস্টেরিয়া। এই যে সম্পূর্ণ অন্য মানুষ কথা বলছে রেগানের মুখ দিয়ে, এটাও হিস্টেরিয়া। কি বলছেন আপনারা? সাইকিয়াট্রিস্ট রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। শান্ত স্বরে বললেন, রেগানের মনে একটা অপরাধবোধ আছে। সেই অপরাধবোধের জন্যই ও নিজেকে নিজে শাস্তি দিতে চায়। এজন্যই ও ক্যাপ্টেন হাউডিকে তৈরি করেছে। এই কাল্পনিক হাউডি এখন শাস্তি দিচ্ছে ওকে। অপরাধবোধটা আসবে কোত্থেকে? বাবা মার ডিভোর্সের জন্য শিশুরা সবসময় নিজেদের দোষী ভাবে। অপরাধবোধটা আসে সেখান থেকেই। ক্রিস ক্লান্ত ভঙ্গিতে সিগারেট ধরালো একটা। বলল, তাহলে আপনার ধারণা ওর হিস্টেরিয়া হয়েছে? হিস্টেরিয়া হওয়ারই সম্ভাবনা। রোগটা কি রকম একটু বুঝিয়ে বলুন। মনের অসুখের শারীরিক অসুখ হয়ে যাওয়াকে বলে হিস্টেরিয়া। হিস্টেরিয়া রোগীর মধ্যে দ্বৈত ব্যক্তিত্ব দেখা যায়। অনেক রকম অস্তিত্বহীন জিনিস ওরা দেখে। রেগানের সঙ্গে এসব লক্ষণ কিন্তু বেশ মিলে যায় মিসেস ম্যাকনিল। এখন আসল কথা বলুন, ওর কি চিকিৎসা করবেন? ডাক্তার দুজনেই চুপ করে থাকলেন। ক্রিস অসহিংস ভঙ্গিতে বলল, চুপ করে আছেন কেন? বলুন, এখন কি করতে হবে? আমার মতে বেশ কয়েকজন এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করানো দরকার। সপ্তাহ 3 জন্য হাসপাতালে রেখে ভালো মতো পরীক্ষা করতে হবে। ডেটনের বেরিঙ্গার ক্লিনিক হবে সবচেয়ে উপযুক্ত জায়গা মিসেস ম্যাকনিল। ক্রিস দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আরেকটা সিগারেট ধরল। ডাক্তার ক্লিন বললেন, ক্লিনিকে দিতে আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি কিসের? তবে আমি ভরসা হারিয়ে ফেলেছি ডাক্তার। সাইকিয়াট্রিস্ট টেলিফোন করলেন বেরিঙ্গার ক্লিনিকে। তারা জানালো পরদিন ভোরে এসে রেগানকে নিয়ে যাবে। আরও মিনিট 10 চুপচাপ বসে থেকে ডাক্তাররা বিদায় নিলেন। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।